স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ মাহবুব। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। কাগজি ভাই, শিরোনামগুলো আমরা যেটা দেখলাম, বেশিরভাগ শিরোনামেই বেগম খালেদা জিয়াকে নিয়ে খবর, এবং সবশেষ যেটা যাচ্ছে দুটি খবর। একটি, তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার, তিনি এসএসএফ এর সুবিধা পাবেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ জানিয়ে পোস্ট করেছেন। হ্যাঁ মাহবুব, যারা একাত্তরের টেলিভিশনে যারা আছেন দেখছেন তাদেরকে শুভেচ্ছা। এবং একই সঙ্গে আমি আজকে বলবো যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবস্থা আসলেই সংকটজনক। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তো এমন একজন ব্যক্তি যিনি সেই গৃহকোণ থেকে উঠে এসে রাজপথে একসময় এরশাদের মতো একটা স্বৈরশাসক জগদ্দল পাথরের মতো আমাদের এই বাংলাদেশের ক্ষমতা আসীন হয়েছিল, তাকে সরানোর জন্য তিনি একেবারে মাঠে নেমে, একেবারে গৃহবধূ মাঠে নেমে সেই দলটাকে একেবারে সাজিয়ে গুছিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। বলতে গেলে তার সেই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু এরশাদের পতন হয়েছে। তো এরকম একজন মানুষ, তারপরে 91-তে তিনি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন। সেই সময় আমরা দেখেছি যে নির্বাচনের যে সভা সমাবেশগুলো হতো, সেখানে তার একটা বক্তব্য অত্যন্ত আমাদের এখনও মনে পড়ে। যে সবসময় উনি বলতেন, আমার হাতে আছে স্বাধীনতার পতাকা আর তাদের হাতে আছে গোলামির জিঞ্জির। এই কথাটা বলে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইটার প্রতি যে শ্রদ্ধাবোধ, যে সম্মান, এইটাই তাকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছে। সেই নেত্রী আজকে অসুস্থ। সারা দেশের মানুষ আজকে এই জন্য উদ্বিগ্ন। আমার কাছে মনে হচ্ছে যে তিনি আর ফিরবেন কিনা অবশ্য বলা যায় না। তো আমি সরকারকে ধন্যবাদ জানাবো যে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করার জন্য। জি, অতিথিদের যুক্ত করে নেই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ভাইস চেয়ারম্যান বিএনপি। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ নিয়োগ দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এর আসলে অর্থটা কি? মানে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি রাষ্ট্র কাউকে ঘোষণা করে, তাহলে তিনি কি ধরনের সুযোগ সুবিধা পান? মানে এতদিন ধরে তো মানে এই সরকার ক্ষমতায় ছিল, তাও তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। এই সময়ে এসে এটি ঘোষণা করার মানে এর কি দেখেন আপনি? এর অর্থ কি দেখেন? আপনাকে ধন্যবাদ। দেখুন, বেগম খালেদা জিয়া আজকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছে। পৃথিবীর সমস্ত মানুষ আজকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রতি নজর রাখছে। বেগম খালেদা জিয়া যদিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন, কিন্তু তিনি যেভাবে 3 এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করেছেন, সেটা ছিল অভিনব। এবং তিনি একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের চেয়ারপারসন। তিনি আগের থেকেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার কারণ, একটা বড় বৃহৎ রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী, যার কোনো শত্রু নাই বলতে গেলে। এখন আপনি দেখবেন যে তার শত্রু, মিত্র, এমনকি
ভারত যে মোদি আছে, মোদিও কিন্তু এখন বলছেন যে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেবেন তার চিকিৎসার জন্য। এবং এর তার সুস্থতা অর্থটা কি? কামনা করেছেন তিনি। হ্যাঁ, তার সুস্থতা কামনা করেছেন। পৃথিবীর সমস্ত কান্ট্রি, গণতান্ত্রিক কান্ট্রি বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন, সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। বেগম খালেদা জিয়া সেই জন্য এমন একজন ব্যক্তি, এই বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তি বা এই বাংলাদেশে কেন পৃথিবীতেই খুব কম আছে। তার চাইতেও বড় জিনিস হলো, আপনাদের মনে আছে যে আপনারা যারা দেখেছেন তো ভালো, যারা শুনেছেন তাদেরকে বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বা আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন মানিক অ্যাভিনিউতে, কিন্তু মানুষের দাঁড়াবার জায়গা ছিল না, জানা যায়। এই যে একটা অবস্থা, যে পরিবার, জিয়া পরিবার, আমি অনেক সময় বলি যে জিয়া পরিবারের উপরে আল্লাহর একটা অসীম রহমত রয়েছে। আপনি জানেন যে তাকে বিভিন্নভাবে মেরে ফেলতে চেয়েছিলেন ফ্যাসিস্ট সরকার প্রধান। আমি নিজেও অনেক কান্নাকাটি করেছিলাম এই ফ্যাসিস্ট সরকারের প্রধানের কাছে, যে বেগম খালেদাকে বাঁচতে দেন এবং তাকে মুক্তি দেন, তাকে মুক্তি দিয়ে অন্তত বিদেশে চিকিৎসার জন্য যেতে দেন। কিন্তু তার উত্তর এসেছিল, সেটা শুনলে আপনারা কেঁপে উঠবেন। বলেছিলেন যে তিনি তো বয়স হয়ে গেছে, তার বাঁচার দরকারটা কি? এইরকম বক্তব্য যে নেত্রী দিতে পারেন আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রধান, সেটা আপনার আজকে 15 দিন আজকে মনে পড়ে যে বেগম খালেদা জিয়াকে কিভাবে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলেন। তিনি যখন জেলখানায় গিয়েছিলেন, তিনি কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলেন। পরবর্তীতে আপনাদের মনে আছে, পিজি হসপিটালে যখন চিকিৎসা এসছেন, তখন তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়েছে। তারপরের অবস্থা তো আপনারা ভালো করে জানেন যে তাকে জেলখানার মধ্যে এমন একটা অন্ধকার কূপের মধ্যে রেখেছিল। আমার কয়েকবার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। তিনি বলেছিলেন, জয়নুল আবেদিন, আমি বলতেছিলাম ম্যাডাম আপনি তো হাত নাড়াতে পারছেন না, বলছি জয়নুল আবেদিন ওরা জানে কি করছে, আমার মনে হয় যে ওরা আমাকে এভাবে তিলে তিলে করে মেরে ফেলতে চাচ্ছে। তো আল্লাহর অসীম রহমত, ফ্যাসিস্ট সরকার চলে গেছে, বেগম খালেদা জিয়া বেঁচে গেছে। মানুষ, এদেশের মানুষের দোয়া আছে। আমি মনে করি বেগম খালেদা জিয়া এখন যে অবস্থায় আছে, আল্লাহর রহমতে সারা পৃথিবীর মানুষ যেভাবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ যেন তাকে আমাদের মাঝে আবার ফিরে আনেন। তিনি যেন অন্তত এই দেশের গণতন্ত্র দেখে যেতে পারেন এবং এই দেশে যে একটি গণতান্ত্রিক সরকার মানুষ পায়, সেই অবস্থাটা যেন তিনি দেখে যেতে জি, পারেন। তার কারণ গত নিশ্চয়ই মানুষ 16 কামনা করছে বছর তার তার যে সুস্থতার কষ্ট, জন্য। তার পরিবারের যে কষ্ট, এই কষ্ট বা লাঘব হওয়ার মতো নয়। তারপরেও আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা মনে করি বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকেন, তাহলে পরে অন্তত এই যে 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, অন্তত সেই ভোটটা দেখে যদি উনি যদি দেখতে পারতেন, তাহলে ওনার আত্মা শান্তি পেত, আমাদের দেশের মানুষও অন্তত নিশ্চয়ই আমরা সেই শান্তি কামনাটাই পেতেন। করছি, কারণ আপনি যেটা উল্লেখ করলেন সেটাই আসলে ঠিক। সারা দেশের মানুষ তো বটেই, বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর মানুষ এবং সরকার প্রধানরাও আহ্বান রাখছেন, কামনা করছেন যে তিনি সুস্থ হয়ে ফিরবেন নিশ্চয়ই। এর আগেও আমরা দেখেছি তিনি এত মানসিকভাবে শক্তিশালী মানুষ, তিনি এর আগেও এ ধরনের শারীরিক যে অসুস্থতা তিনি কাটিয়ে উঠেছেন, এবারও সেরকমটি আমরা আশা করছি। অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনার একটু মন্তব্য আশা করব ছোট ছোট করে। আমি একটু জহিরুদ্দিন মাহমুদ স্বপনের কাছেও যাব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীকেও ধন্যবাদ। অবশ্যই এটা ঠিক যে এখন বেগম খালেদা জিয়া একটা মানে ক্রিটিক্যাল পয়েন্টে আছেন। তো আমরা সকলেই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাকে শেফা নসিব করেন এবং সুস্থ হন, এটা সকলেরই প্রত্যাশা। তো আমরাও সেটাই প্রত্যাশা করি যে তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটা আমরা প্রত্যাশা করি।
আর যেটা এখন যেটা তাকে নিরাপত্তার জন্য এসএসএফ সুবিধা বা যেটা দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় আসলে এসএসএফ এর সুবিধার ফলে তো তার বিশেষ যে সকল ফ্যাসিলিটি সবকিছুই কেবলমাত্র সেগুলি হলো তার নিরাপত্তা বা নিরাপত্তার জন্যই। তো আমার ধারণা যে এটা হয়তো হাসপাতাল এরিয়ায় কিছু সুবিধা করার জন্য কিংবা তার চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে দিকে লক্ষ্য করে এটা করেছে কিনা এটা সরকারই বলতে পারবে। জি তবে এখন এটার চাইতে বড় কথা হলো তার সুচিকিৎসা এবং সুস্থ হয়ে ফিরে আসা, এটাই হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয় বলে আমার কাছে মনে হয়। জি শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, সেই সূত্রে নিশ্চয়ই মানে এভাবে বলা যায় যে বিএনপির নেতৃত্বে যখন ছিলেন এবং তিনি নিজে তখন বিএনপির নেতৃত্বে ছিলেন, দেশের ভেতরে থেকে অনেক পরামর্শ নিশ্চয়ই পাবার সুযোগ হয়েছে আপনাদের। সেই জায়গা থেকে কি মন্তব্য করবেন? ধন্যবাদ আপনাকে। যারা আলোচনায় আছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা দেশের মানুষের মতো আমরাও উদ্বিগ্ন। আমাদের নেতা জাতীয় বীর আসমদ্র তিনিও অসুস্থ, কিন্তু তিনিও এই বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার বিষয় নিয়ে ভীষণ উদ্বিগ্নতার ভেতরে আছেন। সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করছেন। এর ভেতরেও এটি আমাদের জন্য আসলে একটা কঠিন সময় আমরা পার করছি, যে বেগম খালেদা জিয়া তো আসলে শুধু এখন বিএনপির চেয়ারপারসন হিসাবেই বিবেচিত নন। সারা দেশের মানুষের যে তার প্রতি যে সম্মানবোধ, তার প্রতি যে মানুষের বিশ্বাসের জায়গা, সবকিছু মিলিয়ে পুরো দেশের মানুষের প্রার্থনার জায়গায়, তার দোয়ার জায়গায়, তার শুভকামনার জায়গায় তিনি আছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলতে গেলে একটি কথাই আমার বেশ ভীষণভাবে বলতে ইচ্ছে করে, সেটি হচ্ছে যে রাজনীতিবিদের প্রধান শর্ত, একজন রাজনীতিবিদ তার দেশের মানুষের জন্য কথা বলেন, কাজ করবেন, তার প্রধান শর্ত হচ্ছে তাকে সাহসী মানুষ হতে হবে। বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই একজন সাহসী মানুষ, যিনি গৃহবধূ ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পরে যিনি রাজনীতিতে আসলেন, এবং আসার পরের থেকেই ওনাকে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে তার আজকের এই জায়গায় আসতে হয়েছে। আমরা তাকে শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় দেখি। তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে উনি আপোষহীন মানুষ। ব্যক্তিগত ভালো থাকা মন্দ থাকাকে উনি কখনোই বিবেচনা নেন নাই। দেশের মানুষের ভাগ্যের, দেশের মানুষের ভবিষ্যৎ, দেশের মানুষের ভালো লাগা মন্দ লাগা তার কাছে ভীষণ প্রয়োজনীয় বিষয় ছিল। আরেকটা বিষয় আমার খুব, আমাদের দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রায় মানে তারাই আমরা যখনই ক্ষমতায় থাকি না কেন, দুর্নীতির অভিযোগের বিষয়টি কিন্তু একটি খুব স্বাভাবিক প্রক্রিয়া। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে তথাকথিত 2 কোটি টাকার যে মামলা, এটি ছাড়া ওনার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রশ্ন কখনো উত্থাপিত হয়নি। একটি বিষয় আমরা খুব মানে চিন্তা করছি যে আজকের যে সময়টি আমরা পার করছি, গণতন্ত্রের যে উত্তরণের যে পর্যায়ে আমরা যে জটিল এবং কঠিন যে পথটি আমরা অতিক্রম করবার চেষ্টা করছি সকলে মিলে, সেই জায়গায় নানা ষড়যন্ত্র চক্রান্তের যে খেলা আছে, সবকিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা, ভালো থাকা এবং এই জাতিকে একটা সঠিক পথে রাখবার জন্য, এই গণতন্ত্রের পথে যে আমাদের অভিযাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাকে সঠিকভাবে রাখবার ক্ষেত্রে এবং সকলের রাজনৈতিক যে জায়গায় থাকবার দরকার, সেই জায়গাটা জন্য আমরা আসলে খুব উদ্বিগ্ন। হ্যাঁ, মানে তার প্রয়োজনীয়তা আসলে এখানে অপরিসীম। কাগজি ভাই, সর্বশেষ যে বিরতির আগে যাওয়ার আগে যে খবরটি দেখছিলাম, স্থায়ী কমিটির একটা দীর্ঘ মিটিং হয়েছে। মিটিংয়ে সভাপতিত্ব করেছেন অ্যাক্টিং চেয়ারপারসন বিএনপির তারেক রহমান, এবং পরে সালাউদ্দিন আহমদ বলেছেন যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেটার সঙ্গে এই যে তার পরিবারকে নিরাপত্তা দেওয়া, সব কিছু কোনো যোগসূত্র দেখেন কিনা? না, যোগসূত্র বলতে এখানে এখন তারেক রহমান বলতেই মানে ম্যাডাম এবং তারেক রহমান দুইজন এখন সমান্তরাল।
দুইজনের জীবন, তারপরে নেতৃত্ব, সব কিছু মিলে যদি আমরা দেখি তাহলে কেউ কোনো অংশে কম নয়। এখানে ম্যাডামের অবস্থানটা সবার ঊর্ধ্বে, এটা দেখতে হবে। উনি এখন অসুস্থ এবং তারেক রহমান যিনি সন্তান, তার একমাত্র জীবিত সন্তান, এখন এই সন্তানকেই যদি পায়, মায়ের কি বিষয়টা হচ্ছে এরকম, সন্তানের স্পর্শ কখনো কখনো চিকিৎসার চেয়েও অনেক উপরে চলে যায়। এই আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যখন ম্যাডাম লন্ডনে গেছেন, তখন মানে যে দৃশ্যটা আমরা দেখলাম, মা সন্তানের যে মানে মমত্ববোধ বা সব কিছু মিলায়, স্নেহের আবেশ বলেন, যাই বলেন, এবং সেখান থেকে যখন হসপিটালে নেওয়া হলো, একেবারে পূর্ণাঙ্গ মানে আমরা দেখলাম যে সুস্থ হয়ে উঠেছেন। এইটার জন্যেই মানুষ কিন্তু সবসময় কামনা করে। আর আরেকটা জিনিস হলো যে নিরাপত্তার বিষয়টি, এটা আমাদের হয়তো উনি বলেছেন যে খুব শিগগির আসবেন, তো এইটার নির্ভর করছে, উনি তো জানেন সব কিছু। তারেক রহমান নিজেও জানেন যে উনি এই 2 দিন আগেও স্ট্যাটাস দিয়েছেন যে তার ফেরাটা একেবারেই তার নিজের উপরেই সবকিছু নির্ভর করছে না, অনেক কিছু দেশের রাজনৈতিক পরিস্থিতি বা আন্তর্জাতিক অনেক বিষয় তার উপর নির্ভর করছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এসএসএফ কতজনকে নিরাপত্তা দিতে পারে, বা মানে যেদিনকে তারেক রহমান হয়তো দেশে ফিরবেন, সেদিন বিমানবন্দরে যে ঢলটা নামবে, এই ঢল কি সামাল দেওয়ার মতো ক্ষমতা এসএসএফ এর আছে? যদি মানে আবার নির্বাচনের আগে এটাও কি এভাবে ভাবা যায় যে নির্বাচনের আগে একজন নেতাকে আপনি জনগণ থেকে আলাদা করে ফেলবেন? না, সেটাও করা সম্ভব না বা সেটাও করা যায় না। কিন্তু মানে অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে যে পরিবেশটা, আমরা বলছি ঠিকই যে রাজনৈতিক পরিবেশ, যেটা হয়তো নির্বাচনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে সব রাজনৈতিক দল হয়তো নির্বাচনমুখী হয়ে যাবে, মাঠে নামবে। তো এর মধ্যে দিয়েও আমরা কিন্তু এখনো মোটামুটি একটি রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে নেই, আমরা দেখি না, এটা কিন্তু দৃশ্যমান না। কিন্তু তারা কি বসে আছে? তারা কি বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করবে না? জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ যারা বিদায় নিয়েছে, তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য এখানে যত রকমের অ্যানার্কিজম করা যায় সেগুলো করবে না? সেটা করবে, সেটা ঠেকাবে কে? এই ঠেকানোর মতো মানে ফোর্স কে আছে আমাদের এখানে? আমি কিন্তু মনে করি না যে ওই রকম ফোর্স আছে। যদি এইরকম চারিপাশে এক গ্রুপ নির্বাচনের মাঠে, আর এক গ্রুপ কিন্তু সন্ত্রাসী করার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য মাঠে নামবে, কোনটাকে রেখে কোনটাকে ধরবে, এটা খুবই কঠিন ব্যাপার। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে প্রশ্ন কাগজি ভাইয়ের কাছে করেছিলাম, আপনি আসলে এটা কিভাবে দেখেন? স্থায়ী কমিটির যে সভা, তারপরে তারেক রহমান ফিরে আসছেন, সেটার সঙ্গে আজকেই আবার হঠাৎ করে এসএসএফ নিয়োগ, সবকিছু মিলিয়ে দেখুন, স্থায়ী কমিটির যে মিটিং হয়েছে সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দেশে ফিরবেন কিনা সেই সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে আর কি। আপনারা জানেন যে বর্তমানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নত হয়েছে। এখানে তিনি নিজেও বলেছেন যে তার যে আশা, মায়ের কাছে কে না আসতে চায় বলুন? মা যখন অসুস্থ হয় তখন মায়ের কাছে মানুষ কিন্তু ছুটে যায়, এটাই স্বাভাবিক। তারেক রহমানও ওইরকম একটা মন আছে যে তিনি তার মায়ের কাছে ছুটে আসবেন। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে, তিনি নিজেই বলেছেন যে তার নিজের ইচ্ছার উপরেই সবকিছু নির্ভর করে না। তারপরেও তিনি প্রকাশ করেছেন স্থায়ী কমিটির সাথে যে আমি খুব সহসাই দেশে ফিরে আসতে চাই। সেই কথাটাই সালাউদ্দিন সাহেব বলেছে। দেখুন, এই দেশে এখন কথা ছিল যে এই নির্বাচনের ট্রেনে সব উঠে যাবে, সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাবে, কিন্তু এখনো দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি চলছে। এমন কোনো দিন নাই যে 2-4 জন লোক এখানে এই সব নির্বাচনকে কেন্দ্র করে
বা বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে না, এরকম অবস্থা কিন্তু বলা যাবে না। সেজন্য আবার এখানে অনেক কিছু নির্ভর করে আমাদের চেয়ারপারসন তারেক রহমানের আশার উপরে। আর একটা বড় বিষয় হচ্ছে যে বেগম খালেদা জিয়া আজকে কিন্তু আহ অসুস্থ হয়েছেন তিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই চেয়ারপারসন না, তিনি সারা বাংলাদেশের রাজনৈতিক দলের গার্ডিয়ান। কাজেই সেই গার্ডিয়ানের উন্নতি সবাই আমরা চাই, এবং বিশেষ করে তার সন্তান, তার তো সবচাইতে বড় কামনা এটা থাকবেই। জি আপনার জি মনে আছে যে বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিল, তখন যে বিদায় নেওয়ার সময় তারেক রহমান এবং আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, তাদের মধ্যে যে ভাবের আদান প্রদানটা কিভাবে হয়েছে, মা ছেলের যে ভাব বিনিময়, এটা আমাদেরকে খুব কি বলে এটাকে কি বলবো, যে আমাদের অন্তরের মধ্যে গেঁথে গেঁথে রয়েছে। সেই জন্য বলছি যে জনাব তারেক রহমান মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা তার রয়েছে, কিন্তু কোথায় যে একটা বাধা আছে সেটা তিনি নিজেই বলেছেন, যে তার নিজের ইচ্ছার উপরে সবকিছু নির্ভর পরিষ্কার করে না। যদিও সরকার বলেছে পরিষ্কার হয়েছে। যে তিনি ইচ্ছা করলে এখনই চলে আসতে পারেন। আবার যে কথাটি আমার ভাই একটু আগে আলাপ আলোচনা করে বলল, আমাদের দেশে কি আহ, এত বিএসএফ এসএসএফ এরা কি আছে? আমি আগেও বলেছি, এখনো বলি যে তারেক রহমান এমনই একজন ব্যক্তি, গত 16 বছর বিদেশে থেকে তিনি যে আর্ন করেছেন, যে শ্রদ্ধা ভালোবাসা বাংলাদেশের মানুষের, বিদেশে বসে তিনি যখন বাংলাদেশে পাড়া দেবেন, তখন কিন্তু এই ঢাকা শহরে আপনার মানুষ দাঁড়াবার জায়গা জি পাবে এটা না, এটা এটা এরকম খুব একটি স্বাভাবিক, অবস্থা। এটা সেটা খুব স্বাভাবিক। কন্ট্রোল এতদিন পরে করাটা যে নেতা কতটা যখন ফেরত, পারবেন হ্যাঁ এই সরকার, সেটাও একটা বিচার্য বিষয় রয়েছে। নিশ্চয়ই। সেজন্য একদিকে যেমন মাকে দেখার তার আকুতি রয়েছে, অন্যদিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকার কন্ট্রোল নিশ্চয়ই সেই করতে বাস্তবতাও পারবেন, আছে, যে আপনি এটাও ঠিকই রয়েছে। বলেছেন, সেই বাস্তবতাটাও আছে। মৌলানা অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে ফজলে বাড়ি মাসুদ, মাসুদ ভাই, আজকে আপনারা একটা সভা করেছেন খুলনায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা করেছেন, আর সমমনা ৮ দল আপনারা যে আন্দোলনে আছেন সেই আন্দোলনের ব্যানারে 5 দফা দাবির মধ্যে অন্যতম আপনারা আজকে আবার উল্লেখ করেছেন যে একই দিনে গণভোট এবং নির্বাচন, সেটা নিয়ে আপনাদের এখনো, আপনারা যেহেতু আন্দোলনে আছেন 5 দফা থেকে আপনারা সরেননি, সুতরাং আপনারা এখনো দাবি জানাচ্ছেন যে সেটা যাতে আলাদা করে আগে করা হয়। সে বাস্তবতা কি আছে এখন? আহ, আমি সেই কথায় যাওয়ার আগে আরেকটু ওই আগের প্রসঙ্গে একটু বলে যাই। সেটা হলো যে এসএসএফ যে নিরাপত্তা দেওয়ার কথা, সেটা যদি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া পায়, সেটা ওয়েলকাম। তবে আমাদের প্রত্যাশা ছিল যে তারেক রহমান তিনি মায়ের জন্য সে আগেই দেশে ফিরবেন, এবং 5 আগস্টের পরেই তো দেশে ফেরা উচিত ছিল। তো এখন তাকে এত ভিআইপি দিয়ে আনতে হবে, এটা কিন্তু খুব বেশি না, সেটা কিন্তু বলেনি সরকার। সৌন্দর্য নয়। না, সরকার কিন্তু বলেনি যে তাকে, তার জন্য তাকেই ভিআইপি দিয়ে নিয়ে আসছে, এটা কিন্তু মানে সেখানে তারেক রহমানের কোনো প্রসঙ্গই তো আসেনি। আপনি যেটা বললেন যে খালেদা জিয়া এবং তার পরিবার, পরিবার বললে তো সবাই ইনক্লুডের মধ্যে চলে আসে, সেজন্য না, আমি স্বাভাবিক, কথাটা অতি বললাম। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারও তো তার সঙ্গে ইনক্লুড থাকে, না, এটা স্বাভাবিক। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আসে না। আমাদের এখানে যেটা আছে এসএসএফ এর জন্য, সেখানে হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিদেশি কোনো গেস্ট, আচ্ছা, অথবা তাই সরকার যদি কাউকে মনে করে। একটু তো যাই হোক, সেজন্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন, মানে যদি আপনি যেহেতু আইনজ্ঞ হিসেবে আছেন, যদি একটু এটা একটু পরিষ্কার করেন। জি, আমি বলতে চাচ্ছি মাওলানা সাহেব যে কথাটি বলছেন যে তিনি অতি গুরুত্বপূর্ণ নয়, আমি মনে করি আজকের দিনে
বা জনাব তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ না ব্যক্তি। মানে উনি বলছেন কেন যে গুরুত্বপূর্ণ বেগম তিনি খালেদা জিয়া যদি এসএসএফ এর এই সুবিধা পান তাহলে মানে তার পরিবারের পাওয়ার এখানে আইনে কোনো মানে বিষয় নেই, উনি একাই পাবেন আইনে, এরকমটা জেনে যদি আইনে, আমি বুঝে থাকি। আমি তো আইনে সেখানে কোনো ব্যত্যয় দেখি না। তার কারণ যখন একজন ব্যক্তি পরিবার প্রধান যখন এই এরকম একটি জাতীয় নিরাপত্তার মধ্যে থাকেন, তখন যে পরিবার বাইরে রেখে থাকেন এটা আমি কখনো চিন্তাও করি না, দেখিও না, আচ্ছা। এবং আমাদের সংবিধানেও নাই। জি, যখন তাহলে তো পরিষ্কার আপনার হয়েছে। ইয়েস, জি, পরিষ্কার হয়েছে। আমি এক লাইনে কথাটা শেষ করে দিই, সেটা হলো যে প্রত্যেকটা জনগণের এদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার সরকার দিক, এটা আমরা প্রত্যাশা করি। জনাব তারেক রহমানকে সর্বোচ্চ সিকিউরিটি সরকার দিক, এটাও আমরা প্রত্যাশা করি। এটা আমরা অপ্রত্যাশিত যে তা নয়, কিন্তু আমরা বলতে চাই যে তাকে বিশেষ ফ্যাসিলিটিস দেওয়া এবং এটা কতদিন বলবৎ থাকবে, সামনে জাতীয় নির্বাচন, এসব বিষয় নির্বাচনের উপরে কতটা প্রভাব ফেলবে এটা কিন্তু চিন্তার বিষয়। তো সেই বিষয়টা আশা করি সরকার সেটা সময় বলে বিবেচনা দেবে। রাখবে, সেটা অবশ্যই এটা সরকারের বিবেচনায় নেওয়া উচিত। এবং এ বিষয়ে অবশ্য এখন বলার হয়তো খুব বেশি সময় আপনারও নেই, এই জন্য আমি প্রসঙ্গে যাচ্ছি না। তবে এটা একটু আমাদের কাছে একটু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। মানে বেগম তবে খালেদা জিয়াকে এই নিরাপত্তা সুবিধা দেওয়া দেয়া, দরকার। মানে বেগম খালেদা জিয়াকে হ্যাঁ, এই সুবিধাতে দেয়া না, খালেদা আপনার, জিয়াকে দিতেই পারে, খালেদা জিয়া হ্যাঁ তাহলে পেতেই তো পারে মানে এসএসএফ এর। খালেদা জিয়া যদি এই সুবিধা পান, খালেদা জিয়ার সন্তান হিসেবে পাচ্ছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে তিনি তো পাচ্ছেন না, তিনি পাচ্ছেন বেগম খালেদা জিয়ার ছেলে হিসেবে, তাহলে তো না, তার এটা পরিবার কিন্তু আমাদের আইনে আছে, পরিবারের আইনের একজন সদস্য পরিবারের হিসেবে সদস্য হিসেবে তো তার তিনি এই পাচ্ছেন। পাওয়ার অধিকার আছে। জি, এই অধিকার তার আছে হ্যাঁ, পরিবারের সদস্য হিসেবে। না, এটা কিন্তু উনি জয়নাল সাহেব তো সিনিয়র আইনজীবী, উনি বলতে পারবেন। তবে আমি না যতটুকু জানি উনি তাতে পরিষ্কার করলেন, উনি পরিষ্কার প্রধানমন্ত্রী, করলে আমাদের তো না, মেনে নিতে হবে ওখানে এটা। উল্লেখ আছে 4 ধরনের ব্যক্তি: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি কোনো নাগরিক, অথবা সরকার যদি চায় কাউকে দিতে পারে, সেটা ভিন্ন সিস্টেমে। হ্যাঁ তো সরকার তো পরিবার চেয়েছে, হিসেবে সরকার পাওয়া দিয়েছে। যায়। এখানে তো জি কাগজি না, ভাই। সরকার কিন্তু আজকে প্রজ্ঞাপন জারি করেই এটা বলেছে। সরকার নিজেই কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে আজকে। না, ঠিক আছে, সেটা দিতে পারে, সেটা আপাতত দিতে পারেন, সেটা দিতে পারে, কিন্তু আমার কথা হলো দেশের প্রতিটা নাগরিকেরই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। না তো কিন্তু সেক্ষেত্রে তারপরে যেহেতু ধরেন তিনি আমার সামনে নিরাপত্তা প্রার্থী এবং হচ্ছেন, একটা দলের মানে বড় নেতা হিসেবে আপনার নিরাপত্তা আর আমার নিরাপত্তা কিন্তু এক না। মানে না, তাহলে বাংলাদেশে কি দল একটাই, অন্যান্য দল নেই? না না অন্যান্য আপনার দলের নেতৃবৃন্দ, তাদেরকে আপনি এসএসএফ দেন, সকলকেই দেন আপনি। মানে বাংলাদেশে তো অন্য কোন দলের প্রধানকে আপনি দিলেন না, না, শুধু একজনকে দিবেন, এটা তো যথার্থ বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি যে জনাব তারেক কিন্তু রহমান সাহেবের নিরাপত্তার জন্য তার না দলের থেকে এখানে করা উচিত, আপনি সরকারের করা ভুল উচিত, বুঝছেন প্রসঙ্গ নেই। বোধহয়। মানে আমি যদি একটু পরিষ্কার করি, এই সুবিধাটা পেয়েছেন বেগম খালেদা জিয়া, এই সুবিধাটা তারেক রহমান পাননি। তারেক রহমান তখন পাচ্ছেন যখন তিনি বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি যদি বেগম খালেদা জিয়ার সন্তান না হতেন তাহলে তিনি এই সুবিধার মধ্যে আসতেন না। তিনি কিন্তু শোনেন, আমি অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আসছেন না, এই সুবিধার মধ্যে তিনি অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আসছেন না, আমি যদি বুঝে থাকি। তিনি আসছেন বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে। দেখেন, আমি নিউজটা পড়ি না, নিউজটা রাতে, প্রজ্ঞাপনের রাতে হচ্ছে, তো আমি এখনো পড়ি। হ্যাঁ, আপনার কথা ধরেই কিন্তু আমি অর্থাৎ কথাটা এনেছি পরিবারের সদস্য যে হিসেবে তার পরিবারের কথাটা কিন্তু আছে বলে আমার জানা না নেই। কিন্তু আমি পরিবারের আপনার সদস্য কথা থেকে হিসেবে আমি সবাই সূত্র পান, ধরেছি। মানে এটা জয়নুল আবেদিন ভাই মানে পরিষ্কার করলেন যে যেহেতু আমি তিনি আরেকটু পাচ্ছেন। পরিষ্কার করে দিই, জি প্লিজ। জি, যখন বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান থাকেন তখন রাষ্ট্রপ্রধানের পরিবার পরিজন কি ওই বঙ্গভবনের বাইরে রেখে তারপর রাষ্ট্রপতিকে আপনার প্রোটোকল দেওয়া হয় এবং রাষ্ট্রপতিকে ওই যে এসএসএফ পাহারা দেয় বা এসএসএফ সেখানে অবস্থান করে যে আপনারা সব বাইরে থাকেন, রাষ্ট্রপতিকে শুধু আমরা দেখব? এটা কি হয়? এটা সংবিধানও বলে না। না, তা বলে না, কিন্তু আপনি তো এটা অবশ্যই বলবেন নিশ্চয়ই, যে মনে করেন রাষ্ট্রপতি এক জায়গায় সফরে গেলেন, রাষ্ট্রপতির সাথে এসএসএফ থাকলো, রাষ্ট্রপতির সন্তান যদি কোথাও সফরে যায়, তার সাথে কি এসএসএফ থাকে? এটা নিশ্চয়ই না। কাজেই না, রাষ্ট্রপতির অ্যারাউন্ড সেটা দিতেই সফর পারে। একটি কথা। আমি মাওলানা সাহেব, আমি একটি জিনিস আপনাকে পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে সফর একটা কথা, আর মাকে দেখতে আসা এবং মায়ের সান্নিধ্যে আসা আর একটা ভিন্ন জিনিস। আপনি তো মায়ের জাত,
আমরা সকলেই মায়ের জাত। আমরা এই মায়ের থেকেই আমরা কিন্তু জন্ম। সেই মায়ের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা এবং এটা কিন্তু সন্তানের সবসময়ই থাকে, এবং আচ্ছা। তারেক রহমানও সেই শ্রদ্ধাবোধ, এ জায়গায় কিন্তু সম্মান, না নিশ্চয়ই সেটাতে কোনো এবং রাষ্ট্র যদি তাকে কোনো বলেন দ্বিমত যে নেই। বা আপনাকে সেইভাবে বা ব্যবস্থা গ্রহণ করা হবে, আপনি যাতে আসতে পারেন, আপনি যাতে মাকে দেখতে পারেন, তাইলে সেইখানে সংবিধান বা দেশ বা জাতি কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। না জি জি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ, আপনি শেষ করবেন, আমি একটু যাই হোক, এই স্বপন বিষয়ে ভাইয়ের আরো কাছে যাব। তর্ক হয়তো সামনে হবে, সেটা আজকে আমরা যাচ্ছি না। জি কারণ বেগম খালেদা জিয়া একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে, এটা নিয়ে আলোচনা এখন দরকার নেই। তো আপনি যেটা বলছিলেন যে গণভোটের আমরা আগে কেন দাবি করছি, এখন এটা আমাদের আগেও দাবি করেছি, সরকার গেজেট করেছেন, এরপরেও আমরা করছি এজন্য কারণ নির্বাচন কমিশন কিন্তু এরপরেই প্রধান সিইসি এরপরেই কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করা এটা চ্যালেঞ্জিং হবে। না এটা কিন্তু কিন্তু মানে আমার বলেছেন। প্রশ্ন সেটা ছিল না, আমার প্রশ্নটা হচ্ছে যে আর 15 দিন পরেই তফসিল, 15 দিনের মধ্যেই ডিসেম্বরের মাঝামাঝি আমরা যদি ধরে নেই 15 তারিখের ভিতরে যদি তফসিল ধরে নেই, তাহলে এর মধ্যে কি আর গণভোট করার বাস্তবতা আছে? না শোনেন, যদি সরকার করতে চায় তাহলে তো অনেক কিছুই মিনিমাইজ করে অনেক কিছুই মানে করতে তখন পারে। আবার নির্বাচনটা আমরা তো পিছিয়ে দিতে হবে না? না না না, আমরা মিনিমাইজ করতে বলছি, আমি বলছি না যে নির্বাচন পিছিয়ে দেয়। আমার কথা হলো যে আমরা তো যে দাবিটা ছিল আমাদের আমাদের প্রথম দেখেন হলো দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক। আমরা যৌক্তিক দাবিটা শুরু থেকেই করে আসছি, এবং সেই যৌক্তিক না দাবিটার পক্ষে কিন্তু নির্বাচন কমিশনও বলতে মানে বাধ্য আপনি কি হয়েছে। মনে করেন যে সেই বাস্তবতা আছে যে গণভোটটা এখনো আগে সে- করা সে- সম্ভব? আমরা আমাদের দাবি জানাচ্ছি, এটা যদি বাস্তবতাটাকে যদি নস্যাৎ করে, যেমন সরকার এই সময়টাকে কিলিং করে নষ্ট করেছে, তো এর দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। তো আচ্ছা, আমরা আমরা মানে চুপ হয়ে গেলাম, তার মানে এই বাস্তবতা না নির্বাচনটাও থাকলেও যথাযথ হলো না, হ্যাঁ, বাস্তবতা না থাকলেও আপনারা যথাযথ হলো দাবিটা না। জনগণের কাছে রেখে যাচ্ছেন আর কি। হ্যাঁ, আমরা জনগণের কাছে জনগণের রেখে কাছে দেবো, দাবিটা কারণ রেখে নির্বাচন যথাযথ হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। যে কারণ আপনি 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 দেখেছেন এই যে আপনি থাকবেন, আপনার কাছে আবারও আসবো আমি একটু।